আপনাদের মা বোনেদের কি অবস্থা করেছিল, তারা আজ পর্যন্ত আপনাদের কাছে ক্ষমা চায়নি। এবং 2016 যারা ওয়ার ক্রাইমে সবচেয়ে বেশি ক্রাইম করেছিল ইস্ট পাকিস্তানে, এই রাজাকার ফৌজ, তাদের ফাঁসি হয়েছিল এই হাসিনা গভর্নমেন্টের সময়। এবং পাকিস্তান কিন্তু আপনাদের বাংলাদেশের ইউনিস গভর্নমেন্টকে ইউজ করছে অ্যাজ এ লঞ্চ প্যাড। তারা যে লজ্জা 1971-এর লজ্জার রিভেঞ্জ নেওয়ার জন্য, ভারতের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ কেন সেটা হতে দিচ্ছে? এবারে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে দীপ্তাংশুদা, সেটা হচ্ছে কি আর কয়েকদিনের মধ্যে তো ভোট করতেই হবে। একদম ইউনূসও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন বিএনপি, জামাতে ইসলামী এরা চাপ বাড়াচ্ছে। খুব সম্ভবত ডিসেম্বরে, মানে যেটা ঘোষণা সেটা হচ্ছে ডিসেম্বরেই ভোট হয়ে যাবে। তারপরের যে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে রাজনৈতিক, যদিও সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে, কিন্তু তারপরেও যে রাজনৈতিক দল সরকার গঠন করবে সেই সরকারও কি ইউনূসের মতন এইরকম প্রসেস চালিয়ে যাবে? মানে বাংলাদেশ কেন নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে ভারতের এগেনস্টে, মানে পাকিস্তানের? প্রথমে ইউনিস সরকার, দেখুন ইউনিস সরকার তো 5ই আগস্টের পর এসেছিল এবং ভারতের সঙ্গে আজ পর্যন্ত এই আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বসে আছি, যেসব ঘটনা হয়েছে খুব সুন্দর ভ্রাতৃত্বের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার মতন ঘটনা নয়। তাও ভারত এখনো শান্ত, বাংলাদেশের যা যা দরকার ভারত সেইভাবে এগিয়ে দিচ্ছে, প্লেটে করে এগিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের সঙ্গে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওদেরও বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আছে। মানে ডেল্টাইক রিজিয়নটা ওদের 2/3, আমাদের 1/3। বাঘ যখন কোনো মানুষের রক্তর স্বাদ পায়, তার আমরা কি বলি, মানুষ খেকো বাঘ। তো ইউনিস হয়ে গেছে এখন রক্তের স্বাদ পেয়েছে। উনি একটা সাধারণ গ্রামীণ ব্যাংকের থেকে নোবেল জয়ী, কিরমভাবে দিয়েছে তার ইতিহাস অন্য, আজকে আমরা পর্দায় সেই দিকে বলবো না। সম্মান দিয়ে বলছি ইউনিস সরকারকে। কিন্তু ইউনিস যে ভদ্রলোক, প্যারিস থেকে উড়ে এসে প্যারাড্রপ করে বাংলাদেশে 5ই আগস্টের পর ঢাকায় ড্রপ হলেন এবং কিছু শক্তি তাকে পাপেট হিসেবে বসিয়ে দেওয়া হলো। ইউনিস সরকার কিন্তু এখন মানুষের রক্তের স্বাদ পেয়েছে এবং হঠাৎ মনে করছে যে যারা ধরুন এত বছর ধরে 71-এর পর রাজনীতি, সে বিএনপি হোক, সে ভারতের পক্ষে হোক বিপক্ষে হোক, আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি, বিএনপি হোক অথবা আওয়ামী লীগ হোক অথবা যে কোনো রাজনৈতিক দল হোক, একটা রাজনৈতিক দল ডেমোক্রেসির মধ্যে দিয়ে বাংলাদেশের শাসনে আসা উচিত। আমার মনে হয় যারা আসবে যদি ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসে, তাহলে সেই সরকার বাংলাদেশের হিতের জন্যে কাজ করবে, ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। হাজার হাজার লক্ষ লক্ষ যে আনএমপ্লয়েড ইউথ আছে, যারা আজ দিশেহারা, এবং প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ তাদের রুটির খোঁজে, একটা রুটি এবং এক বাটি ডালের জন্যে তাকে অনুপ্রবেশ করতে হচ্ছে ভারতবর্ষে, এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যেতে হচ্ছে এক মুঠো ডাল অথবা এক মুঠো ভাত আর ডালের জন্য। এই বাংলাদেশি নাগরিক এবং বিশেষ করে বাংলাদেশি যে যুব, তাদের ওপর আমি বলছি, আপনারা একত্রিত হন, আপনাদের ফিউচারের জন্য ভেবে বাংলাদেশের সরকারের ওপর চাপ বাড়ান, যাতে ডেমোক্রেসির মধ্যে দিয়ে একটা এই ইন্টারিম সরকার যায় এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম হয়। তাতে আপনার জন্য যেমন ভালো এবং আপনার আশেপাশে যারা সার্বভৌমত্ব যাদের রাষ্ট্র, তাদের জন্য ভালো, এবং পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য বাংলাদেশ যেন শান্তভাবে থাকে, মৌলবাদীদের হাতে না চলে যায়, দুর্বৃত্তদের হাতে না চলে যায়। এই যে লাফালাফি দাপাদাপি এবং একটা সমুদায়, একটা কমিউনিটি আর একটা কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির ওপর যে অত্যাচার করেছেন বিগত 6 মাস 7 মাস, এটা বন্ধ হওয়া উচিত। মনের মধ্যে যে বিদ্বেষ ভারতের প্রতি এবং মাইনরিটিদের প্রতি, এই দুটো আমার মনে হয় আপনারা পদ্মায় বিসর্জন দিন। দুটো দেশের মধ্যে ভ্রাতৃত্ব এগিয়ে যাক এবং বাংলাদেশ, আমরা বলছি ভারতীয়রা, আরো শক্তিশালী হোক, এগিয়ে চলুন, ভালোভাবে এগিয়ে চলুন। দেখুন আমাদের মানে যে ভারতের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি মানে দেশ মানে বিদেশেও চর্চা হয়, ভীষণ রকমভাবে চর্চা হয় আমাদের কূটনীতির। এবং এই মুহূর্তে আমি কয়েকদিন আগেও একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান রয়েছেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কি হবে। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে যখনই বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার গঠন হবে, রাজনৈতিক দল সরকারে আসবে, তখন দ্বিপাক্ষিক আলোচনা আবার শুরু হবে, কথাবার্তা সব শুরু হবে। এ থেকেই
একজন সেনাপ্রধান, তিনি সামরিক বিশেষজ্ঞ, কিন্তু তার মধ্যে ডিপ্লোমেসিটাও কতটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই ডিপ্লোমেসির জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ভারত শেখ হাসিনাকে জায়গা মানে এখানে স্থান দিয়েছে। শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন, সেখানে তিনি থাকছেন, এবং এই নিয়ে সংসদেও একজন সাংসদ, সম্ভবত বিরোধী দলের সাংসদ, তিনি প্রশ্নও তুলেছেন যে শেখ হাসিনাকে কেন ভিসা ছাড়া এখানে জায়গা দেওয়া হয়েছে ইত্যাদি। এই সময় আমি ওই বিষয়ে যাচ্ছি না। ভারতের শেখ হাসিনাকে জায়গা দেওয়া, আশ্রয় দেওয়া, অন্যদিকে বাংলাদেশ সম্পর্কে কোনো রকম কুমন্তব্য বা বাজে মন্তব্য না করা, যেটা ভারত কোনোদিনও করবে না, এবং তার পাশাপাশি জল মাপা যে ভারত মানে বাংলাদেশে কখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। একদম ভারতের এই যে মানে বহুমুখী যে ডিপ্লোমেসি, এটাকে কিভাবে, মানে ভারত একদিকে শেখ হাসিনাকেও জায়গা দিচ্ছে, আবার বাংলাদেশের দেখুন, ভারতের শেখ হাসিনার পরিবার 1971-এর আগের থেকে ওই হাসিনা পরিবারের সঙ্গে ভারতের একটা ভ্রাতৃত্ব, খুব ক্লোজ রিলেশন। সেটা 1975-এ যখন ওনাকে মারা হলো, গুলি করে মারা হলো, ফাঁসি দেওয়া হলো শেখ মুজিবকে এবং তার পরিবারে তার ছেলেদের, তখন কিন্তু বহুদিন আমাদের ভারতবর্ষে শেখ হাসিনা ছিলেন, তার বোনকে নিয়েছিলেন। সেইখান থেকে দেখতে গেলে, এবং তারপরে 75-এর পরে আজকে 2025 ভারত এবং বাংলাদেশের একটা সখ্যভাবে একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল। এর মধ্যে কিছু মৌলবাদী শক্তি আছে, তারা কোনোদিন চাইবে না ভারতের সঙ্গে বাংলাদেশের একটা মানে ক্লোজ রিলেশনশিপ গড়ে উঠুক, ডিপ্লোম্যাটিক রিলেশন গড়ে উঠুক। তার কারণ যেহেতু আমি এই আবার রিলিজিয়ানে নিয়ে আসতে চাই না, যেহেতু ওটা একটা মেজরিটি ইসলামিক রিজিয়ন, পাকিস্তান এখনো ভাবে যে ওই রিলিজিয়ন ইউজ করে ভারতের বিপক্ষে যদি কিছু বিষ ছড়িয়ে দেওয়া যায়, তাতে ওদের স্বার্থসিদ্ধি লাভ অনেক মানে ইজিলি হবে। সেই দিকে দেখতে গেলে ভারত কিন্তু ইন দ্য লার্জার কনটেক্সট, যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, ইন আ মোর ডিপ্লোম্যাটিক ওয়ে, ভারত কোনোদিনই চায় না যতক্ষণ না তাকে কেউ প্রথম আঘাত করছে, কোনো দেশ, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, মলদ্বীপ হোক, তাদের সঙ্গে থেকে তাদের যতটা সাহায্য করা যায় সেটা ভারত কিন্তু এক হাত এগিয়ে যাবে। কিন্তু ভারত কোনোদিন চাইবে না যে বালাকোটের মতন জিনিস ভারতকে কোনো রাষ্ট্রের ওপর করতে হোক। তখনই করতে হবে যখন উড়ির মতন ঘটনা হবে, যখন 26/11-র মতন বম্বেতে ঘটনা হবে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রে ছাড়খাড় করে দেওয়ার মতন শক্তিও ভারতের আছে। সেই সময়ও কিন্তু নরেন্দ্র মোদী শান্ত ছিল, কোনো কথা বলেননি। আজকের দিনেও নরেন্দ্র মোদী শান্ত আছে। যেই সব মৌলবাদী শক্তি, দুর্বৃত্তরা এখনো ভাবছেন যে পাকিস্তান এবং DGISIর হেল্প নিয়ে ভারতের ওপর কিছু করতে আপনারা সক্ষম হবেন, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে।